আমন্ত্রণ ২১ রাতে আমাদের আজকের বিষয় বিএনপির কাছে ৩০ আসন চেয়েছে জামায়াত। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন খেলাফত মজলিস ও হেফাজত ইসলামের নায়েবে আমির আহমদ আলী কাসেমি। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন রাজনীতি বিশ্লেষক ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত। আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আজকে আমাদের আলোচনার বিষয়ে ইতিমধ্যে বাংলাদেশের সব জায়গায় মূল আলোচনার বিষয় এখন যে আসলে আসন ভাগাভাগি নিয়ে একটি আলোচনা চলছে যে কার কাছে কে আসন পাবে। গতকাল আমরা দেখেছি এনসিপির পক্ষ থেকে তারা বলা হচ্ছে ১৫০টি আসনে তারা জয়ী হবে, এরকম একটি আশা করছেন। আগেও তারা আরও এর থেকে বেশি আশা করছিলেন। কিন্তু আজকে আমরা দেখলাম গণমাধ্যমের সব জায়গায় একটি খবর আছে, যেটি ভারতীয় একটি গণমাধ্যমকে একটি সাক্ষাৎকার দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একটি লম্বা সাক্ষাৎকার, নিশ্চয়ই আপনারাও সেই সাক্ষাৎকারটি দেখেছেন। সেই সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেছেন বিএনপির কাছে জামায়াত ইসলামী ৩০টি আসন চেয়েছেন এবং এনসিপি তাদের কাছে কোনো আসন চায়নি। আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনারা তো ইসলামী দলগুলো এক ধরনের সমঝোতার ভিত্তিতে নির্বাচন করবেন বলে সে একটি সিদ্ধান্ত হয়ে আছে, কিন্তু এই মুহূর্তে যখন একটি বড় রাজনৈতিক দল জামায়াত ইসলামী আপনার যাদের সঙ্গে আছেন তাদের সঙ্গে বিএনপির একটি আলোচনা হয়েছে, যেটি মির্জা ফখরুল ইসলাম আলমগীর উল্লেখ করেছেন যে ৩০টি আসন তারা চেয়েছে। কিভাবে দেখছেন আসলে বিষয়টি আপনি? জি, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আমি আরেকটু কথা বলিনি যে জামায়াত ইসলামের পক্ষ থেকে এই বক্তব্য, মির্জা ফখরুল ইসলামের বক্তব্যের নিন্দা এবং প্রতিবাদ জানানো হয়েছে এরই মধ্যে। জি, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি যে শুরু করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা সাক্ষাৎকার, তো সাক্ষাৎকারটা সরাসরি না দেখলেও আমি বিভিন্ন মাধ্যমে, মানে ফেসবুক বা এর মাধ্যমে আমি দেখছি অনেকটা। একটা কথা হলো যে মির্জা ফখরুল ইসলাম এই ধরনের সাক্ষাৎকার দিচ্ছেন কি না এটা তো সঠিকভাবে, মানে জামাত ইসলামের যে প্রতিবাদটা আসছে সেই প্রতিবাদে ওনারা এটার প্রতিবাদ জানাচ্ছেন, নিন্দা জানাচ্ছেন এবং এটা ৩০টা আসন চাওয়া মানে জামাত নিজের জন্য লজ্জাস্কর মনে করছেন। জামাতের বক্তব্য আমি বললাম যা দেখলাম। জি, এখন একটা কথা আমি বলি যে এইবার এই মনে করেন ২৪-এর গণ অভ্যুত্থানের পরে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতনের পর এখন সকল আসন কি মির্জা ফখরুল ইসলামরা নিজের হাতে পেয়ে গেছেন কি না, যে উনি সেখান থেকে কিছু কিছু বিভিন্ন জনকে, জামাতকে ৩০টা দিবেন, অন্যদেরকে কিছুটা দিবেন, এতে মোটামুটি সব আসন পেয়ে গেছেন। এইটা যদি আমরা দেখি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর ওনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্য, যেটা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তো স্বাভাবিকভাবেই ডেলি ওনার বক্তব্য দেখি যে উনি আগামী নির্বাচনকে চ্যালেঞ্জ হিসাবে ওনারা মনে করতেছেন এবং মনে করছেন যে জনগণের কাছে আমাদেরকে যেতে হবে, জনগণের মন জয় করতে হবে এবং জনগণ যদি আমাদেরকে নির্বাচিত করেন তাহলেই আমরা নির্বাচিত হইতে পারবো। এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান যদি এটা মনে করেন, তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি ৩০টা সিট দেন কিভাবে? এখন তো মনে করেন অনেক, আমি জামাতের সম্পর্কে জামাতের কনফিডেন্স তো এতটুকু আছে, এখন অনেকে মনে করে যে ওনারা প্রায় সরকারই গঠন করে ফেলবেন। বাস্তবতাটা সেটা না, কিন্তু ওনারা অনেক সিট পাবেন, তো ওনারা ৩০ সিটে সন্তুষ্ট হবেন কিভাবে? মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাকি এইটার মধ্যে বলছেন যে আমরা তাদেরকে এটা দিতে চাই নাই বলে ওনারা পিআরের একটা আলোচনার সামনে এনে আগামী নির্বাচনকে বিলম্বিত করার একটা কৌশল ওনারা করছেন। এইটা হলো কথা। এটা আমি মনে করি না যে মির্জা ফখরুল ইসলাম এটাকে আদৌ উনি বলছেন কিনা, এখন এটা ওনার পরিষ্কার করা দরকার। যদি উনি বইলা থাকেন তাহলে উনি কিসের ভিত্তিতে বলছেন, এটা অবশ্যই একটা প্রশ্ন থাকে যে উনি ৩০ সিট কিভাবে দিবেন। এখন তো আর আমরা এই ১৭ বছর পর্যন্ত বাংলাদেশের মানুষ একটা স্বচ্ছ এবং স্বচ্ছ একটা নির্বাচনের জন্য আমরা আশাবাদী যে ভালো একটা নির্বাচন হয়, জনগণ যাদেরকে ভোট দিবেন তারা নির্বাচিত হয়ে আসবে। বিএনপি নির্বাচিত হল আর আপত্তি কিসের, বিএনপি সরকার গঠন করবে। কিন্তু বিভিন্ন দলকে একটা কথা বলতে পারেন যে বিএনপির সাথে যদি কেউ জোট বলে তাহলে বলতে পারে যে আমরা বিভিন্ন আসনে ছাড় দিতে পারবো আমরা,
যে আমরা হয়তো বিএনপির প্রার্থী না দিলাম, অন্য প্রার্থী দিয়ে আমরা ছাড় দিলাম এখানে, কিন্তু নির্বাচিত তো করবে সরকার, মানে জনগণ। হ্যাঁ, নির্বাচিত তো করবে জনগণ, কিন্তু সেখানে সিট দেওয়া দিলেই পাওয়া যাইব এটাও তো বলা যায় না, তাই না? এই জন্য আমি মনে করি না যে মির্জা ফখরুল ইসলামের মতো এত বড় দলের একজন দায়িত্বশীল ব্যক্তি উনি কীভাবে কথা বলছেন, এটার ভিডিওটা যদি আমরা না পাই, যিনি কথা কীভাবে বলছেন আর ওনারা সংবাদ মাধ্যমগুলো কীভাবে প্রচার করছে, সেটা না ভালো মতে না জেনে আমরা কোনোটাই মানে একেবারে বিশ্বাস করতে চাই না আর কি। যদি আমি এখানে জড়ি ধরি, যেহেতু জামাত ইসলামের পক্ষ থেকে একটি প্রতিবাদ জানানো হয়েছে, যদি এই ধরনের বক্তব্য জামাত ইসলামের কাছ থেকে দেওয়া হয় যে আসলে আমরা 30 আসন চেয়েছি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটি বলেছেন, সেক্ষেত্রে আসলে আপনাদের কি অবস্থান হবে? না, সেটা হলো, শোনেন, নির্বাচন এখনো সময় আছে। মানে আমাদের অবস্থান বললে আমরা তো এখনো মানে জামাতের সাথে বা বিভিন্ন ইসলামী দলগুলা কিছু কিছু মানে বক্তব্য আমরা হয়তো একরকম দিচ্ছি, নির্বাচনী জোটও হয় না এখানে, হ্যাঁ, নির্বাচনী কোনো সমঝোতাও এখনো হয়নি, তাই না? এখন তো সময় আছে, যদি এই ধরনের কোনো আপনার কথা মতে যদি পরিষ্কার তারা 30টা সিট পায়া বিএনপির সাথে এইভাবে নির্বাচনে যায়, অন্য দলগুলো তারা তাদের দলীয় ফোরামে আলাপ আলোচনা করবেন, তারা সিদ্ধান্ত নেবেন। আপনারাও কি তখন আসন চাইবেন বিএনপির কাছে? আমরা তো আসলে কারো কাছ থেকে এইভাবে আসন চাইবো, আসন দিলে আমরা রাজি হয়ে যাব, আর আসন না দিলে আমরা তাদের বিরুদ্ধে, আমাদের এক হলো যে আমরা আগামী নির্বাচনটাকে একটা স্বচ্ছভাবে, যদি মনে করেন বিএনপি তাদের সাথে অনেক দল বিভিন্ন সময় বিএনপির সাথে ছিল, এখনও বা কিছু লোক বিএনপিকে পছন্দ করে তাদের সাথে নির্বাচনী জোটবদ্ধ হতে পারে, অথবা বেটার দিক যদি অন্যরা মনে করে। এখন তো মনে করেন সাম্প্রতিককালে কিছুদিনের আলাপ আলোচনার মাধ্যমে আমরা যা দেখছি যে বিএনপির বিভিন্ন নেতা নেত্রীদের বক্তব্যের কারণে এবং জুলাই অভ্যুত্থানের পরে বিএনপির নেতা নেত্রীরা বিভিন্ন জায়গায় তাদের বিভিন্ন কর্মকাণ্ডে যে সমালোচিত হয়েছেন, মানে এটা তো আপনি যাবে 7,000-এর মতো লোক বিএনপির থেকে কি করা হয়েছে, বহিষ্কার করা হয়েছে, বিভিন্নভাবে সাজা দেওয়া হয়েছে। তাহলে বোঝা গেল বিএনপি নিজেও মনে করে যে তাদের দলের লোকেরা মানে জনগণের বিপক্ষে তাদের যে একটা অবস্থান, এটা দিন বদিন মানুষের মনের মধ্যে একটা পরিবর্তন নিয়ে আসতেছে। যে নির্বাচন পর্যন্ত এই পরিবর্তনটা কি কতটুকু কোন জায়গায় গিয়ে ঠেকে বলা মুশকিল, সেটি আসলে দেখার বিষয়। বিষয়ে আমি এ পর্যায়ে ডক্টর সায়ন্তর কাছে আসতে চাই, কিন্তু তার আগে আমি সেই ভারতের যে গণমাধ্যম এই সময় যে সাক্ষাৎকারটা দিয়েছেন, আমি সেখানকার কিছু অংশ একটু উল্লেখ করতে চাই। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, জামায়াতে ইসলামী আমাদের কাছে 30টা আসন চেয়েছে, আমরা উৎসাহ দেখাইনি, অনেক কম একটা সংখ্যার কথা বলেছি যা তাদের মনোপুত হয়নি। সম্প্রতি ঢাকার গুলশানে বসে ভারতের কলকাতার বাংলা দৈনিক পত্রিকা এই সময়কে দেয়া সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। সাক্ষাৎকারটি সোমবার প্রকাশিত হয়। এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, জামায়াত যত বড় না শক্তি, আমরা অকারণে তার চেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। পিআরটিআর সবই বিএনপির উপর চাপ সৃষ্টির কৌশল। জামায়াত কিন্তু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, বিভিন্ন জায়গায় প্রার্থীর নাম ঘোষণা করছে। আসলে দেশের প্রবলভাবেই মানুষ নির্বাচন চাইছেন, সেনাবাহিনী চাইছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসও চাইছেন। শোনা যায় এনসিপি নাকি আপনাদের কাছে আসন চেয়েছিল। এমন প্রশ্নে বিএনপি মহাসচিব বলেন, না, এনসিপি কখনো চায়নি, তবে জামায়াত চেয়েছে। এনসিপির এখন একমাত্র লক্ষ্য বিএনপিকে সরকার গঠন করতে না দেয়া। শান্ত ভাই, নিশ্চয়ই আপনিও সাক্ষাৎকারটি পড়েছেন, এই বিষয়ে আপনার বক্তব্য জানতে চাই। আসলে সাক্ষাৎকার বিষয়ে আমরা আজকে বিএনপি এবং জামায়াতের নেতাদের সঙ্গে কথা বলেছিলাম, তাদের সঙ্গে এই বিষয়ে কথা বলার জন্য, কিন্তু আসলে তারা কেউই এই বিষয়ে আমাদের সঙ্গে কথা বলতে চাননি, এই মুহূর্তে সময় দেননি। জি, আপনাকে শুরুতেই ধন্যবাদ জানাই, এবং আমার সঙ্গে আলোচনায় কাসেমি ভাই আছেন, এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। আমি এই মুহূর্তে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও দেশে নেই, তিনিও দেশের বাইরে, এবং সংবাদটি প্রকাশিত হয়েছে ভারতীয় একটা সংবাদ মাধ্যমে, যারা ঢাকার গুলশান নেতার ইন্টারভিউটি নিয়েছে বলে উল্লেখ করেছে। আপনি যে অংশটা পড়লেন তার আগের প্রশ্নটুকু আমি আপনাকে এবার শুনি। প্রশ্ন ছিল, শোনা যায় এনসিপি নাকি আপনাদের কাছে আসন চেয়েছিল। সেই প্রশ্নের জবাবে নাকি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে না,
এনসিপি কখনো চায়নি, তবে জামাত চেয়েছে। তার মানে এটা অনেক আগের আলোচনার প্রসঙ্গ, এখনকার না। বিএনপি এবং জামায়াত দীর্ঘদিনের জোট সঙ্গী, তারা একসঙ্গে নির্বাচন করেছে। কাসিমি ভাই যেই অর্থে আসন দেওয়ার কথা বলছেন, যে জনগণ নির্বাচিত করবে অন্যরা আসন দেওয়ারকে, ওই অর্থে আসন দেওয়া এটা না। এইটা হচ্ছে একসঙ্গে সমঝোতার ভিত্তিতে নির্বাচন করলে এক বড় দল ছোট দলকে নির্বাচনের বেলায় নিজেরা প্রার্থী না দিয়ে যে ছাড় দেয়, সেই আসন দেওয়া হতে পারে আমার ধারণা। কারণ এর আগে জোটবদ্ধভাবে 2001 সালে ইলেকশন করেছে বিএনপি এবং জামায়াত ইসলাম একসঙ্গে। সেখানে বিএনপি কি জামায়াত ইসলামকে আসন দেয়নি? 1991 সালে যেই দুইটা নির্বাচনে জামায়াত 17 এবং 18টা করে সিট পেয়েছিল, 91 সেটা অলিখিত সমঝোতা ছিল, আর 2001-এ প্রকাশ্য জোটের সমঝোতা ছিল। এমনকি 2018 সালে শেখ হাসিনার অধীনে আওয়ামী লীগ আমলে যে নির্বাচনটায় গেল জামায়াত ইসলাম এবং বিএনপি সহ এটা জোট করে, সেই জোটেও কি জামায়াতের 22 জন নেতাকে বিএনপি ধানের শীষ প্রতীক দিয়ে আসন দেয়নি? সুতরাং সেই আসন দেওয়ার অর্থ এই নয় যে তাদের এমপি বানিয়ে দেওয়া। এমপি জনগণই বানাবে ভোট দিয়ে, যদি জনগণ ভোট দেয়। কিন্তু জোট যখন হয় বা সমঝোতার ভিত্তিতে নির্বাচন করে, তখন বাংলাদেশে এইটা তো অতীত থেকেই এই রেওয়াজটা আছে যে নিজেদের মধ্যে সমঝোতার ভিত্তিতে একে অপরকে আসন ছাড় দেয়। এমনকি এই মুহূর্তে যদি ধরে নেই যে ফেব্রুয়ারিতে যে নির্বাচনটা, সেই নির্বাচনে জামায়াত ইসলাম এখন যে যুগপৎ আন্দোলন করছে যে কয়েকটি দলের সঙ্গে, যার মধ্যে কাসিমি ভাইয়ের দলও আছে, এবং এই দলগুলোর এই যে যুগপৎ আন্দোলনের যে দল কয়টা, এর মধ্যে যদি শেষ পর্যন্ত নির্বাচনী জোট হয়, সেই জোটের বড় দল তো জামায়াত ইসলাম। তাহলে জামায়াত ইসলামই তো এই সব দলগুলো তাদের কাছে আসন চাইবে না, আমাদেরকে এতটা আসনে এই প্রার্থীদের ছাড় দিতে হবে যেখানে জামায়াত প্রার্থী দিতে পারবে না। তখন জামায়াত কি তাদের এই আসন দেবে না? আসন দেওয়া বলতে এইরকম একটা কনসেপ্ট আমি যতটুকু বুঝেছি। এখন সেই আলোচনাটা এখন হয়তো জামায়াত ইসলাম এবং বিএনপির মধ্যে এখন সেই আলোচনাটা হওয়া প্রায় অসম্ভব এবং অপ্রাসঙ্গিক, কারণ এদের মতভিন্নতা একটু প্রকট হয়েছে। নির্বাচনে এই সামনের যে নির্বাচনটা হতে যাচ্ছে, পতিত ফ্যাসিবাদ আওয়ামী লীগ পলাতক, এবং এইখানে গণতন্ত্রের বিরোধী দল দরকার আছে। এখানে একটা দল সরকার গঠন করলে বা একটা জোট করলে আরেকটা জোট বা দলকে বিরোধী দল হতে হবে। রাজনীতির মাঠে এই মুহূর্তে প্রধান দুইটা দল হচ্ছে বিএনপি এবং জামায়াত ইসলাম। এই দুই দলের মধ্যে যদি জোট হয়, সমঝোতা হয়, তাহলে বিরোধী দল আসে কোত্থেকে? সংসদে গণতন্ত্র তো কার্যকর শক্তিশালী একটা বিরোধী দলও দরকার হয়। সুতরাং সেই প্রেক্ষাপটে আগে বিএনপি বলতো জাতীয় সরকার গঠন করবে, যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সঙ্গে ছিল সবাইকে নিয়ে একসঙ্গে সরকার গঠন করবে, এইসব কথা তো বিএনপি অতীতে বলেছে। সেইখান থেকে তো আবার আস্তে আস্তে সরে এসছে যে যারা একসঙ্গে জাতীয় সরকার গঠন করতে আসবে না, ইচ্ছা প্রকাশ করবে না, তাদেরকে বিএনপি নেবে না। পরে এক সময় স্পষ্টই করেছে যে জামায়াতকে এই সরকারে বিএনপি নিতে চায় না। জামায়াত ইসলামও তাদের মতো করে তাদের একটা জোট গঠন করে হোক, যুগপথ হোক, যেভাবে একটা বলয় সৃষ্টির চেষ্টা করছে। ফলে এই আসন দেওয়া নেওয়া বা সমঝোতার প্রসঙ্গটা এখন একেবারেই অপ্রাসঙ্গিক। যেহেতু এনসিপিকে নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে ওই প্রশ্নটা করেছিল, প্রসঙ্গক্রমে তিনি এইখানে এটুকু হয়তো বলেছেন, সেটাকে এখনকার সঙ্গে মিলিয়ে একটা রাজনৈতিক কাইজে ঝগড়া লাগানোর পরিবেশ তৈরি করা, এইরকম আমার বিষয়টা মনে হয় না। তবে একটি বিষয় উল্লেখ করে তিনি বলেছেন যে মনোপুত হয়নি যে সংখ্যাটা, এই কারণেই তারা পিআরের সেটাই তো কথা। যখন এই দল দুটির মধ্যে সমঝোতার পরিবেশ ছিল বা মিলেমিশে এগুবে এরকম মনোভাবতেই দলের মধ্যে দীর্ঘ বছর ধরে ছিল, সেই ক্ষেত্রে জামায়াত ইসলাম 15-16 বছর ধরে রাজনীতি করতে পারেনি, তাদের নির্বাচনী অফিস ছিল না। অনেকেই ভেবেছে জামায়াত ইসলাম হয়তো দুর্বল হয়ে গেছে, আরও কমে গেছে অবস্থান, সুতরাং তাদেরকে আগের থেকে আরও কম আসন দেয়া যেতে পারে। বিএনপি সেই ধারণা করে কম আসন অফার করতে পারে। জামায়াত ইসলাম মনে করতে পারে যে তারা গোপনে গোপনে ঠিকই রাজনৈতিক কার্যক্রম, দাওয়াতি কার্যক্রম চালিয়ে গেছে, তারা অফিস করতে পারে নাই ঠিকই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেরকম হয়েছে, আওয়ামী লীগের সঙ্গে ছাত্রলীগের সঙ্গে মিলেমিশে বিভিন্ন জায়গায় তাদের কাজ তারা চালিয়ে গেছে, ফলে তারা হয়তো বেশি আসন দাবি করতেই পারে। এরকম আলোচনা হয়েছে এই ব্যাপারে আমি শিওর না। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা থেকে ধারণা করেই বললাম, এখনও এটা একটা
প্রিম্যাচিউর ডিসকাশন ডিপেন্ডিং অন এ স্টেটমেন্ট, যে দুইটা লাইনের উপরে, যে না এনসিপি চায়নি, জামায়াত ইসলাম চেয়েছিল, ওরা 30টা চেয়েছিল, আমরা কম অফার করেছিলাম, তাদের মনোপুত হয়নি, এবং সেই জন্য তারা রাজনৈতিক কৌশল হিসেবে পিআরকে সামনে চাপ প্রয়োগের জন্য আনছে। এবং এটাও সত্য যে জামায়াত ইসলাম সহ কয়েকটি দল এখন যে নিম্নকক্ষের পিআর নিয়ে যে মাঠে নেমেছে, এইটা একটা নতুন চাওয়া তাদের। জাতীয় ঐক্যমত্য কমিশনে যে বিষয়গুলো নিয়ে সব দল আলোচনা করেছে, সেখানে কিন্তু এটা এজেন্ডাভুক্ত আলোচনাই ছিল না। তা ঐক্যমত্য কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে জুলাই সনদের, সেখানেও পিআরের কথা নেই। উচ্চকক্ষে পিআরটা কিন্তু বিএনপি তাদের 31 দফার মধ্যে পিআরের কথা বলে, উচ্চকক্ষের কথা বলেছে। সেই উচ্চকক্ষের পিআর নিয়ে কিন্তু অনেক দল জোরালো ভূমিকায় ছিল জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনায়। নিম্নকক্ষের পিআর ওইখানে কোনো তেমন আলোচনাই আসেনি, সংবাদ মাধ্যমে আমরা দেখিনি। হঠাৎ এরকম একটা বিষয়কে মাঠে নেমে যখন একটা বিক্ষোভ কর্মসূচি দিচ্ছে, তখন এটা মনে করবার যথেষ্ট কারণ আছে যে নির্বাচনকে ঘিরে জামায়াত ইসলাম একটা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করতে চাইছে এই ঐক্যমত্য কমিশন বা সরকারের উপরে তাদের কোনো চাওয়াকে আদায় করবার জন্য। সুতরাং শেষ পর্যন্ত এদেশে নিম্নকক্ষে পিআর যে হবে না, আমি বিশ্বাস করি জামায়াত এটা বোঝে। জামায়াতের সঙ্গে যেই দলগুলো এই আন্দোলনে যুক্ত তারাও বোঝে, কারণ বাংলাদেশের মতো আর্থসামাজিক অবস্থার দেশগুলোতে পিআরের কোনো সফলতা এখন পর্যন্ত নজির নেই সফলতার। এক বাক্যে শেষ করি, অতি সাম্প্রতিককালে, এটা আমি সব অনুষ্ঠানে কমনলি বলি, শ্রীলঙ্কায় কি হয়ে গেল? 17 বছরে 13 বার প্রধানমন্ত্রী বদল হয়ে শেষ পর্যন্ত গণ অভ্যুত্থানের মাধ্যমে দুর্নীতি, গণতন্ত্রহীনতা এবং নেপোটিজমের জন্য বিদায় নিতে হলো। শ্রীলঙ্কায় কি হলো? আমাদের আশপাশের দেশের মধ্যে এবং বাংলাদেশের সঙ্গে স্ট্রাকচারে মিলে এরকম কাছাকাছি তো এই দুইটা দেশে পিআর ছিল। বাংলাদেশের মানুষও পিআর বোঝে না, পিআর আমাদের মতো দেশের জন্য ইফেক্টিভ না, সেটাও প্রমাণিত। সুতরাং এই পিআর নিম্নকক্ষ অন্তত হবে না। অনেক জামায়াতের বন্ধু, কাছের মানুষ বা তাদের অনেকেই ব্যক্তিগত আলোচনায় বলেন যে বেসিক্যালি উচ্চকক্ষে পিআর আদায়ের জন্য প্রেশার হিসেবে নিম্নকক্ষে পিআরের দাবিটাকে জামায়াত ইসলাম সামনে আনছে। উচ্চকক্ষে বিএনপি রাজি হলে, সমঝোতা হলে এইটা হয়তো আলোচনা থেকে চলে যাবে। দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। আপনার কাছে আমি আবারও আসবো। আমি এ পর্যায়ে আবার কাসেমি ভাইয়ের কাছে আসতে চাই। ইসলামী দলগুলোর মধ্যে কি আসলে শেষ পর্যন্ত ঐক্য এখন যেটা আছে, সেটি কি নির্বাচনের আগ পর্যন্ত অটুট থাকবে বলে মনে হয় আপনার কাছে? না, আমরা যেহেতু একটা ঐক্যের প্রত্যাশী, ঐক্য প্রত্যাশী আমরা, এবং সবাই ঐক্য আমরা চাই, তো বিভিন্ন দল যারা আমাদের সাথে ঐক্যে আছে, তো আমাদের তো আশা এটাই যে ঐক্য শেষ পর্যন্ত থাকবে এবং ঐক্যবদ্ধভাবে একটা নির্বাচন হবে। আর এটা তো দরকার। সব দলই যদি বিএনপির সাথে চলে যায়, তাহলে তার নির্বাচনটা হবে কিসে? নির্বাচন এটা তো বিএনপিকেও বোঝা দরকার। হ্যাঁ, সব দলেই তো বিএনপি পন্থী হয়ে যাবে, তাহলে তো আর নির্বাচন লাগবে না, তো সরকার আগেই গঠন করতে পারবে। সুতরাং আমরা মনে করি যে ইসলামী ঐক্যের জন্য মানে ইসলামী দলগুলা তাদের নিজস্ব কিছু কথাবার্তা আছে, যেগুলা আমরা চাই, সেগুলো তো আর বিএনপি চায় না, তাই না? আর বিএনপির সাথে মনে করেন সব ইসলামী দল কেন যাবে? বিএনপির নেতারা এই যে সাম্প্রতিককালে বিভিন্ন সময় যে কেউ বলছে যে শরিয়া আইনে আমরা বিশ্বাসী না, শরিয়া আমরা চাই না। আমরা এই কথাটা বলি যে বিএনপি হয়তো বলতে পারে যে আমরা ক্ষমতায় গেলে শরিয়া আইন প্রতিষ্ঠা করব না, কিন্তু শরিয়া আইনে বিশ্বাসই থাকবে না, এটা তো হয় না ভাই। আমাদের দেশে শরিয়া আইনের কিন্তু অনেক কিছু চলতেছে, এইটাকে অস্বীকার করা কোনো যায় না। আমরা মনে করেন নামাজ পড়ি, এটা কার আইনে করি ভাই? তো শরীয়তের আইন। রোজা রাখেন, এটা কার আইনে আপনি রোজা রাখেন? কিছু আছে যেটা শরিয়া বিরোধী। এখন আপনি শরিয়া আইন, আপনি তো আরো অনেক কিছু, বিবাহ শাদী যে একটা স্ট্রাকচার আমাদের দেশে চলে আসছে, এটা তো শরিয়া আইনে আমরা করতেছি। তো শরিয়া আইনে বিশ্বাস করেন না। আসলে আমাদের নেতা যারা উপরের পর্যায়ে যারা নেতা হয়, তারা মাঝে মধ্যে এরকম বক্তব্য দেয়, আমরা যারা ইসলাম সম্পর্কে মনে হয় যে ওরা প্রাথমিক শিক্ষারই অনেক অভাব মনে হয় আসছে, কথা বলার সময় এগুলো চিন্তা করে না, যে শরিয়া আইন বিশ্বাস করেন। আবার কেউ কেউ মৌলবাদ, যেগুলো যেই ভাষাগুলা, যেই ল্যাঙ্গুয়েজগুলো হাসিনা ব্যবহার করতো, সেই ল্যাঙ্গুয়েজগুলা আপনারা যদি ব্যবহার করেন, সঙ্গতের কারণে আমরা বুঝবো যে হাসিনার পুরো প্রতিনিধিত্ব কি আপনারাই করবেন নাকি ভবিষ্যতে।
সুতরাং এইটা তো ইসলামী দল ভাবতেই পারে যে পুরাপুরি আগের ফেসিবাদের প্রতিনিধিত্ব কইরা যদি কেউ ক্ষমতাসীন হতে চায়, তাদের সহযোগী আমরা হব কি হব না, এইটা তো আমাদের একটু চিন্তার ব্যাপার আছে। জি, কাসেমি ভাই, এবার আমি আপনাকে হেফাজত ইসলামের নায়েবে আমির হিসেবে একটি বিষয় আমি জানতে চাইব। আমরা সম্প্রতি দেখেছি যে বিএনপি এবং এনসিপি নেতারা হেফাজতের আমিরের সঙ্গে দেখা করেছেন এবং সেটি নিয়ে এক ধরনের আলোচনা আছে রাজনীতিতে যে আসলে হেফাজতের সঙ্গে বিএনপি হেফাজতকে কাছে চাইছে, বিএনপি এরকম একটি বিষয়, বা তৎপর বিএনপি এনসিপি হেফাজতকে কাছে জানার জন্য। আপনি নায়েবে আমির হিসেবে আসলে কি মনে করছেন যে হেফাজতে আমিরের একটি বক্তব্য নিয়ে বেশ আলোচনা হচ্ছে, সেটি হচ্ছে যে জামায়াত ইসলামকে নিয়ে, জামায়াত ইসলামের বিশ্বাস বা অবস্থান আকিদা নিয়ে বিভিন্ন তিনি প্রশ্ন তুলেছেন, জামায়াত ইসলামের ভণ্ড বা ইসলাম বিরোধী এই ধরনের কথা তিনি একাধিকবার বলেছেন। আপনি আসলে কিভাবে দেখছেন হেফাজত আমিরের বক্তব্যকে? এখানে দুইটা জিনিস আসলে, হেফাজতে ইসলাম যেহেতু এদেশের আলেম ওলামাদের একটা বিশেষ সংগঠন, তো আমাদের দেশে কিছু দল তারা নিজেদের রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য এই দলের শীর্ষ নেতাদের কাছে ভোটের আগে একটা যোগাযোগ রক্ষা করেন, টুপি মাথায় দিয়ে তাদের সাথে সাক্ষাৎ করেন এবং বসেন, খান, আসেন, বুঝাইতে চান যে আমরা কিন্তু আমাদের হাতে কিন্তু ইসলাম নিরাপদ, মানে আমরা কিন্তু ইসলামপন্থীদের সাথে আছি, ইসলামপন্থীরাও আমাদের সাথে আছে, নিরাপদ। আমাদের মুরব্বীরা যারা আছেন তারা তো কোনো মানুষ সে যেই দলেরই হোক তার সাথে সাক্ষাৎ করলে বা কোথাও কোনো প্রোগ্রামে তারা যদি মনে করে যে এটা একটা দিনই প্রোগ্রাম, ডাকলে আসেন। এইটা এনসিপি বলেন ওরা দোয়া নেওয়ার যাক, বিএনপি দোয়া নেওয়ার জন্য, আওয়ামী লীগও কিন্তু হেফাজতকে মারলো পিটাইলো তারপরে দোয়া নেওয়ার জন্য কিন্তু হাটাজারি অনেকবারই তাদের মন্ত্রীরা গেছে। তো এইটা হলো এই স্ট্রাকচারটা সবাই কিন্তু ওই যে আমি আপনাদের বলি যে আমাদেরকে দিয়েছে, যাই হোক আপনারা তো কওমি জননী উপাধি দিয়েছিলেন। হ্যাঁ, সেটা আবার আরেক আলোচনা, সে কওমি জননীর আলোচনাটা আমি বলতে পারি। এখন মনে করেন, এখন যদি হেফাজতের দ্বারস্থ হয় বিএনপির নেতারা হেফাজতের কাছে যায়, আরেকটা বক্তব্যের কথা বলছেন যে এর মানে জামায়াত ইসলাম সম্পর্কে হেফাজতের আমিরের বক্তব্য বা শুনেন, হেফাজতের আমির না, বাংলাদেশের আলেম উলামারা জামায়াত ইসলামের সাথে যে ভিন্ন কিছু মতবাদ আছে সেটা সবাই বলে। এইটা যে নতুন কালকে বলছে, কয়েকদিন আগে বলছে এরকম না, এইটা কিন্তু আগেও বলছি। তো এই দ্বন্দ্বটা যে হেফাজতে ইসলাম না শুধু এই দেশের আলেম উলামাদের সাথে একটা দ্বন্দ্ব বলেন বা একটা মতানৈক্য, ভিন্ন মত, এইটা কিন্তু সবসময় আসে। এখন হয় কি, রাজনীতি যখন সামনে আসে, ভোট যখন সামনে আসে, তখন তাদের এই মতটাকে একটু মানে কি করা হয়, মানে হাইডলাইন করা হয়, মতটাকে প্রকাশ করা হয়, মানে জমাতের দিকে ভোট না দেওয়ার জন্য, যাতে জমাতে কেউ ভোট না দেয়। আচ্ছা, জমাতের সাথে যদি এইটা আকীদা, তাহলে কি আসলে ইসলামী দলগুলো কি ক্ষতিগ্রস্ত হবে না? না, আমি বলি যে এখন জমাতের যদি ভোট না দেয় তাহলে তো বিএনপিকে ভোট দিতে হবে। তো বিএনপির আকীদা সহি হইল কি হবে এটা বলেন? বিএনপির যদি একটু আগে বললো যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, মৌলবাদের মূলোৎপাটন করতে তারাও যদি বদ্ধপরিকর থাকে, তাহলে তারাই বা কি সহি আকীদার যে আমরা তাদের কাছে যেতে হবে? তারা তো উদ্বেগ প্রকাশ করছেন যে দক্ষিণপন্থীদের এগুলা বললে এখন আমরা কি করব? তো এই জন্য এইটা হলো একটা কারণ যে বুটের একটা মানুষের মনের মধ্যে একটা ভিন্ন তৈরি করা জামাত সম্পর্কে। এখন আমরা বলি জামাতে ইসলামকে আমরা শুধু নিছক একটা রাজনৈতিক দল হিসাবে আমরা করি, যে অন্যান্য ইসলামী দল জামাতের সাথে যেমন নাকি বিএনপির বিভিন্ন সময় যুগপৎ আন্দোলন হয়েছে, জোট হয়েছে, তো সুতরাং এখন আবার ইসলামপন্থীরা যদি জামাতকে নিয়ে একটা গ্রুপ তৈরি করে, তাহলে আপনার ইসলাম গেলুগা এই স্লোগান যদি বিএনপির লোকরা করে, তাহলে আপনি এটাকে কিভাবে দেখবেন? কারণ তারা তাহলে চাচ্ছে কি একটা রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য এখন জামাতের সাথে মানে করলে সব ইসলাম চলে যাবে। জামাতের সাথে তো কোনো ইসলামিক জোট হবে না। যদি ইসলামী রাজনৈতিক দলগুলা যদি জামাতের সাথে জোটবদ্ধ হয়, এটা তো কোনো ইসলামিক জোট না, এই জোটটা হবে শুধুমাত্র রাজনৈতিক ভোটের ক্ষেত্রে আগামী নির্বাচনকে কেন্দ্র করে এই জোটটা হবে। সুতরাং এইটার ভালো মন্দ
হ্যাঁ, এটার মধ্যে দ্বিমত থাকতে পারে যে এটা আমরা তাদের সাথে জোট করব না, একদল নাও আসতে পারে, কিন্তু শেষে আরেক দল তো এইভাবেও চিন্তা করতে পারে। হেফাজত ইসলামের ভেতরে যারা আছেন, আপনি হেফাজত ইসলামের একজন উচ্চ পর্যায়ে আছেন, নায়েবে আমির হিসেবে আছেন, হেফাজত ইসলামের ভেতরে যারা আছেন নেতা কর্মীরা, তারা কিভাবে দেখছেন আমিরের এই বক্তব্যটাকে? আসলে জামায়াতকে নিয়ে যিনি বক্তব্য দিয়েছেন যে তাদের সঙ্গে থাকলে ঈমান আকীদা আমি থাকবে বললাম না। যে এই বক্তব্যটাকে হেফাজতের লোকেরাও এইভাবেই দেখছে যে আমিরের বক্তব্য এটা নতুন বক্তব্য না, মানে জামাত সম্পর্কে তার এই বক্তব্যটা কিন্তু পুরান বক্তব্য। অনেক সময় উনি এই ধরনের কথা বলেন, কিন্তু এটাকে নির্বাচনের আগে এখন সবাই কিন্তু এরকম মনে করি না আমরা তো একমত। ওনার বক্তব্য তো জামাতের ব্যাপারে যেটা ঠিক আছে, কিন্তু জামাতে ইসলামী রাজনৈতিক দল হিসাবে তার সাথে যদি এই কারণেই আমাদের জোটবদ্ধ হইতে যদি আমাদের অসুবিধা হয়, তাহলে অন্য সময় তো অন্যদের সাথে আমরা জোটবদ্ধ হয়েছি, সেই সময় তো অসুবিধা হয়নি। তাহলে বোঝা গেল একটা গ্রুপ আমাদেরকে ব্ল্যাকমেল করে আমাদের বক্তব্য দিয়ে আমাদেরকে মানে এখানে করার জন্য, ইসলামকে দুর্বল করার জন্য বা বিরোধী মানে এখন তো মনে করেন জাতীয় পার্টি অর্থাৎ বিএনপি তো অবশ্যই চাচ্ছে যে তার বিপক্ষে এই ধরনের কোনো প্রভাবশালী জোট যাতে না হয়। তাহলে একটা দল হবে যাতে কিছু সিট পায়, হ্যাঁ, তারা নির্বাচন করুক, এটা তো অবশ্যই। আর নির্বাচন না করুক এটা তো বিএনপিও চাইতে পারে। তারাও তো এখন ক্ষমতায় যেতে হলে একটা নির্বাচনের মাধ্যমে যেতে হবে, না ইউনূস সাহেব বইলে যে তাদেরকে একজনকে বসায় দেয় ইউনূস সাহেব যেতে পারবেন না। সেজন্য আমি মনে করি যে এগুলা কৌশল, রাজনৈতিক কৌশল চলছে। এবং ইসলামপন্থী জমাত যেহেতু এই দিকে জমাত যেহেতু একটু শক্তিশালী দল, এই জন্য সব চাপ জমাতের উপরে দেয় আর কি, যে জমাত দুর্বল হয়ে যাক। তো জমাত দুর্বল আর সবলের ব্যাপার না, ইসলামপন্থীরা কোন দিকে যাবে, এখন সবাই কি বিএনপির দিকে যাবে? আমরা তো মনে করি যে বিএনপি যে ধরনের কথাবার্তা বলে আমরা ওই দিকে যাওয়ারও তো সুযোগ কম। জি, এ পর্যায়ে একটি বিরতিতে যেতে হচ্ছে আমাকে। জি, ঠিক আছে দর্শক, একটি বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরবে একুশের রাতে, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, আপনারা দেখছেন একুশের রাত। আমাদের সঙ্গে আছেন খেলাফত মজলিস ও হেফাজত ইসলামের নায়েবে আমির আহমদ আলী কাসাবি এবং রাজনীতি বিশ্লেষক ডাক্তার সাখাওয়াত হোসেন শান্ত। আমি এ পর্যায়ে শান্ত ভাইকে দিয়ে শুরু করতে চাই। বিএনপি কতটা আসন পাবে বলে মনে হয় আপনার কাছে? এটা মনে হওয়ার প্রশ্ন না, জনগণ নির্ধারণ করবে কত আসন শুনতে চাই, তারপর আমি প্রশ্নতে যাচ্ছি। বিএনপি বাংলাদেশের প্রেক্ষাপটটা এইরকম যে এই দেশ যত ভালো হোক আর খারাপ হোক, যাই হোক, দ্বিমেরু টাইপের একটা রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করছিল দীর্ঘদিন। আওয়ামী লীগ না হলে বিএনপি, বিএনপি না হলে আওয়ামী লীগ। সেখানে আরেকটু অনেকখানি নিচে আর দুইটা দল ছিল, জাতীয় পার্টি আর জামাত ইসলাম। এখন পরিবর্তিত পরিস্থিতি, এখন বিএনপি আনপ্যারালাল বড় দল, এটা বাস্তবতা। কয়টা ছাত্র সংসদ নির্বাচনের শিবির কতটা ভালো করলো সেটা দিয়ে সামগ্রিকভাবে সারা দেশের নির্বাচন মূল্যায়ন করা যায় না। সেই বিবেচনায় মনে হয় বিএনপির বেশ কিছু দুর্নাম আছে, দোষ ত্রুটি আছে, চাঁদাবাজ দখলদারি নিয়ে নানান রকমের বদনাম তাদের ঘাড়ে এসে চাপছে, তাদের অনাকাঙ্ক্ষিত অনেক আচরণ আছে তাদের অনেক নেতাদের। তারপরেও মানুষ, সাধারণ মানুষের মধ্যে জিয়াউর রহমানের প্রতি যেই তাদের ভক্তি, সেটা তো অনেক মানুষের মধ্যে একটু বয়োজ্যেষ্ঠ যারা এটা রয়ে গেছে, মধ্যবয়সীদের মধ্যে আছে। খালেদা জিয়ার দলবল নির্বিশেষে তার প্রতি যে মায়া এবং ভালো লাগা, তার যে বাংলাদেশপন্থী সার্বভৌমত্ব রক্ষার যে রাজনীতি, সেটাকে অনেকে পছন্দ করে, যারা তার দল করে না তারাও অনেকে পছন্দ করেন। সব কিছু মিলে ওভারঅল বিএনপির প্রতি সাধারণ মানুষের একটা টান আছে। সেই বিবেচনায় বিএনপি বাংলাদেশে অন্তত এই নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্র পরিচালনায় যাবে এরকম ধারণা করা হয়। এখন ভোট তো ভোটই, গোপন ব্যালটে ভোট হবে। মানুষ যদি পুরো ধারণা পাল্টে দিতে পারে মানুষ চাইলে, সেটা তো আগাম আমরা জানি না। আমার ধারণা এটাই বললাম যে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারা সরকার গঠনের মতো সংখ্যা বলতে চান না। না, সংখ্যা বলতে চাই না। সংখ্যা আগাম এরকম সংখ্যা তো জরিপ ছাড়া বলা যায় না। জরিপ করা হয় বিজ্ঞান ভিত্তিতে, তাই সঠিক হয় না অনেক সময়। সুতরাং এই ধারণার কথা বলে লাভ কি? শুধু এটুকু বুঝি বিএনপির। বরং আমি এইখানে
কাসেমি ভাই যে আলোচনাটা করছিলেন ধর্মভিত্তিক রাজনীতি, এবং শেষ যে কথাটা বলছিলেন যে বিএনপির জামাতের বিরুদ্ধে বা অন্য দল ধর্মভিত্তিক আসছে, এটা নিয়ে কথা বলছে, এটা জামাতের কৌশল, জামাতকে দুর্বল করতে চাই বলছিলেন। তো এই বিষয়ে একটু আমার মতামতটা দিই। সেটা হচ্ছে, হ্যাঁ, এটা অবশ্যই কৌশল, কারণ রাজনীতি মানেই কৌশল। আর বাংলাদেশের রাজনীতি মানে শুধু কৌশল না, কৌশলের মধ্যে বেশি হচ্ছে অপকৌশল। এগুলো সব দলের মধ্যে কম বেশি আছে। জামায়াত ইসলামের ৭১-এর ভূমিকা নিয়ে ইসলামপন্থী দলগুলোর মধ্যে অনেকেই অনেকভাবে নিন্দা করেছে না? এই যে আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ যারা একসঙ্গে হয়েছে জামায়াত ইসলামের সঙ্গে, তারা তো একসময় জামায়াত ইসলামকে ইসলাম বলেই মনে করতো না, ইসলামপন্থী বলেই মনে করতো না। আবার জামায়াত ইসলামও কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশকে মোটেই সহ্য করতে পারত না, অত্যন্ত নেতিবাচক তাদের নিয়ে বলতো। আবার সেই ইসলামী আন্দোলন বাংলাদেশ ফ্যাসিবাদের সঙ্গে দীর্ঘদিন তাদের সুবিধাভোগী ছিল, সঙ্গে ছিল। সেই দুই দল এখন একসঙ্গে আসছে না, এটা কৌশল। আরেকটা বলি, কাসেমি ভাইয়ের দুইটা প্ল্যাটফর্ম, একসঙ্গে তিনি খেলাফত মজলিসে আছেন এবং অরাজনৈতিক, আবার তিনি হেফাজতের সঙ্গে আছেন। হেফাজতের আমির সাম্প্রতিক যে কথাটি বলেছেন সব সংবাদ মাধ্যমে আসছে, আমি শুধু দেশ রূপান্তর থেকে ৪ আগস্টের তার বক্তব্যের জিসটুকু আপনাকে শুনাই। হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী বলেছেন, জামায়াত ভণ্ড ইসলামী দল, প্রকৃত ইসলামী দল নয়, প্রকৃত ইসলামকে তারা ধারণ করে না, তারা মদিনার ইসলাম নয় মওদুদির ইসলাম প্রতিষ্ঠা করতে চায়। জামায়াত ইসলামী সকল ভ্রান্ত ফেরকাসমূহের মধ্যে নিকৃষ্ট দল, এমনকি তারা কাদিয়ানি সম্প্রদায়ের থেকেও নিকৃষ্ট। কেননা জামায়াত ইসলামের দ্বারা ইসলামের যে ক্ষতি হয়েছে, কাদিয়ানিদের দ্বারাও সে ক্ষতি হয়নি। আমরা জামায়াতকে ইসলামী দল মনে করি না। আবার এই হেফাজতে ইসলামী আবার শেখ হাসিনাকে মঞ্চে তুলে একসঙ্গে বসে কমিজননী উপাধি দিয়েছিল। যেই শেখ হাসিনা ৫ মে ১৩ সালে একদম নারকীয় হত্যাকাণ্ড ঘটিয়ে ৩ বাচ্চা হুজুর মাদ্রাসার ছাত্রদের কিভাবে খুন করেছিল, গণহত্যা চালিয়েছিল। সুতরাং যেই গণহত্যা শেখ হাসিনা চালাতে পারে, সেই শেখ হাসিনাকে আবার মঞ্চে তুলে পাশে বসে কমিজননী উপাধি দেওয়া যেতে পারে। আবার এখন সেই জামায়াত ইসলামের সঙ্গে ভিন্ন প্ল্যাটফর্মের যারা এক সময় তাদের ইসলাম বলতেই স্বীকার করতো না, তারা আবার জোট করতে পারে, যুগপৎ আন্দোলনে যেতে পারে। আবার তাদের এখন আরেক পক্ষ, আবার হেফাজতের আমির, উনি আবার মুসলিম হিসেবেই স্বীকার করতে রাজি না, কাদিয়ানিদের থেকে খারাপ বলছেন, এরকম ভূমিকায় চিত্রায়িত করছেন, মওদুদি বা কায়েম করবে এসব বলছেন। সুতরাং ইসলামপন্থীদের মধ্যে বাংলাদেশে মোটা দাগে অনেক বিভেদ আছে। সেই বিভেদ থাকার পরে আবার রাজনীতিতে এসে সেই বিভেদটা আরও বড়। অরাজনৈতিক ইসলামপন্থীদের মধ্যেই অনেক বিভেদ আমরা দেখি। যদি আমরা আল্লাহর আইন চাই, আমরা যদি হাদিস কোরআন মানি, তাহলে এত বিভেদ থাকার কথা না। সবার যদি মূল ভিত্তি ওইখানে হয়, ডালপালা নিয়ে বিভেদ, সেই ডালপালার বিভেদ বিভিন্ন সময় বিভিন্ন জন থেকে দেখি। এই কাসেম ভাই আজকে জামাতের সঙ্গে জোট আছে, কোনোভাবে আছেন, যদি জামাত দ্বারা প্রতারিত হয় নির্বাচনে গিয়ে, নির্বাচনের পরে এটাও বিচিত্র নয় যে এই কাসেম ভাই এই জামাতটা তখন প্রতারক বলবে এবং বলবে যে ইসলামের নাম নিয়ে নন ইসলামিক আলোচনা আর আচরণ করে। কেন আসলো আপনার সায়ন্ত ভাই যে জামাত ইসলামী আসলে প্রতারণা করতে পারে? বাংলাদেশের রাজনীতিতে প্রতারণা করতে পারে না কে, সেই নামটা পারলে আগে বলেন। জামায়াত ইসলামের রাজনীতি হচ্ছে বাংলাদেশের ঐতিহাসিক ভুলের ডিপো, রাজনৈতিক ভুলের ডিপো। জামায়াত ইসলাম বাংলাদেশে নিষিদ্ধ ছিল মুক্তিযুদ্ধের ওই ন্যাক্কারজনক ভূমিকার পরে, গণহত্যায় সংশ্লিষ্ট হবার পরে। জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র এবং এই ইসলাম ধর্মভিত্তিক রাজনীতি চালু করার পরে সুযোগ পেল। ৮৬ সালে সেই জামায়াত ইসলাম, এরশাদের মতো একজন স্বৈরাচার, তার বিরুদ্ধে সবাই আন্দোলন করছে, বিএনপি আন্দোলন করছে, শেখ হাসিনা গেল তার সঙ্গে আন্দোলনে, এই জামায়াত ইসলাম এরশাদের সঙ্গে ৮৬তে আন্দোলন গেল, 10টা পোস্ট নিয়ে প্রথমবারের মতো সংসদে ঢুকলো। এই জামায়াত ইসলামের সঙ্গে যত দূরত্বই থাকুক, ইসলামিক আদর্শগত বাংলাদেশপন্থী বাংলাদেশি জাতীয়তাবাদের প্রশ্নে আওয়ামী লীগের সঙ্গে তো মিলে না কোনোভাবে। এই জামায়াত ইসলাম আওয়ামী লীগের সঙ্গে মিলে ৯৫-৯৬তে আন্দোলন করলো, আন্দোলন করার পরে বিএনপির সঙ্গে দূরত্ব তৈরি করলো, এককভাবে ইলেকশন করলো, সেই ইলেকশনে মাত্র 3টে আসন পেল, আর
আওয়ামী লীগ বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসলো। আওয়ামী লীগ যদি সেইবার, জামায়াত যদি আওয়ামী লীগ এবং একা ইলেকশন বিএনপির বিপক্ষে না যায়, তাহলে সেইবার আওয়ামী লীগ ক্ষমতায় আসে না এবং শেখ হাসিনার নেতৃত্ব চ্যালেঞ্জে পড়ে বা নেতৃত্ব ছেড়ে চলে যায়। বাংলাদেশে আজকে আওয়ামী লীগের হাতে যত অনাচার হয়েছে তার পরোক্ষ দায় জামায়াত এড়াতে পারবে? এরপরে সংক্ষেপে শেষ করি, 2001-11 আসলো। 1-11-এর সময়, তার আগে 5 বছর ধরে জামাতের 2 জন নেতা মন্ত্রী ছিলেন। 5 বছর একটা টু শব্দ করে নাই যে এরা দুর্নীতি করছে বা আপনারা দুর্নীতি থামান, না হলে আপনাদের এই দায় আমরা নিব না, আপনাদের সঙ্গে আমরা থাকবো না, আমরা শুধু রাষ্ট্র ক্ষমতা ভোগ করবার জন্য সরকারে থাকবো না, দুর্নীতি মানে একটা শব্দ করেছে বিএনপির বিরুদ্ধে। 1-11 আসার পরে তারা ধোয়া তুলসীপাত হয়ে গেল, বিএনপি এককভাবে দুর্নীতিবাজ হয়ে গেল। 2 বছর পর্যন্ত 1-11 সরকারকে তোষণ করলো, একা নির্বাচনে গেল, মনে করলো ভালো করবে, একা গিয়ে কয়টা পেল? 2টা আসন পেল। ভোটের পার্সেন্টেজ তো বলার যোগ্যই না। 2014 সালের নির্বাচনে, তার আগে আওয়ামী লীগের অবস্থা যাতা অবস্থা মাঠে। বিএনপি নির্বাচনে যাবে, জামায়াত যেতে দিবে না, তাদের নেতাদের ফাঁসি হয়েছে, আন্দোলন কাজ করতে পারে না, যেতে দিবে না। বিএনপি জামায়াতকে ছাড়া গেল না। বিএনপি তো জামায়াতের সঙ্গে প্রতারণা করেন একবারও, সেবার যাওয়া উচিত ছিল, গেলে বিএনপি আওয়ামী লীগ হয়তো টিকতো না, সেটা জামায়াত বাধ্য করলো না যেতে। আবার পরবর্তীতে বিভিন্ন সময় এরকম জামায়াতের যে ঐতিহাসিক ভুলগুলি, সেই ভুলগুলি না হলে বাংলাদেশে আওয়ামী লীগ যে ক্ষতি করছে এটা করতে পারতো না। সুতরাং প্রতারণা বলেন, ভুল বলেন, এটা আমি শুধু জামাতের বেলায় বলছি না। আমি বিএনপি সমর্থক, তারপরও বলি বিএনপিকে নিয়ে, আওয়ামী লীগকে নিয়ে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মুক্তিযুদ্ধের ঘোষক, সেক্টর কমান্ডার, জেড ফোর্সের অধিনায়ক, সেই বিএনপি জামায়াতকে একদিকে একসময় যুদ্ধাপরাধী বলে, একসময় মুক্তিযুদ্ধ বিরোধী বলে, গণহত্যাকারী বলে 71-এর, আবার তাদের সঙ্গে জোট করেছে। বিএনপি টেনে হিস্ট্রে আন্দোলন করে আওয়ামী লীগ এই সবাই মিলে এরশাদকে নামালো স্বৈরাচারী হিসেবে, সেই স্বৈরাচারের সঙ্গে জোট করেছে। আওয়ামী লীগও আবার মুক্তিযুদ্ধের সোল এজেন্ট সাজে, তারা জামাতের সঙ্গে জোট করে, স্বৈরাচারের সঙ্গে জোট করে। সুতরাং বাংলাদেশের রাজনীতিতে ধর্মীয়পন্থী বলেন, বাম ঘরানা বলেন, মধ্যপন্থী বলেন, কোনো কিছু শেষ নেই, আসলে সবকিছু শেষ নেই। আমি আপনার কাছে আবারও আসবো, আমি পর্যায়ে কাসেমি ভাইয়ের কাছে আসতে চাই। আমি একটু বক্তব্য উল্লেখ করতে চাই। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী এনি একটি বক্তব্য দিয়েছেন, আমি সেটি একটু উল্লেখ করতে চাই। তিনি বলেছেন, চরমোনাই পীর জাতীয় বেঈমান ও ভণ্ড। স্বৈরাচার শেখ হাসিনা পতনে কোনো ভূমিকা ছিল না ইসলামী আন্দোলনের। বিগত 17 বছরের ফ্যাসিস্ট বিরোধী কোনো আন্দোলনে ইসলামী আন্দোলন, হাতপাখা বা চরমোনাই পীরের কোনো ভূমিকা ছিল না, বরং স্বৈরাচার শেখ হাসিনার সঙ্গে তাদের সখ্য ছিল। বর্তমানে নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে দলটি। নির্বাচন বিঘ্নিত করতে নানা চক্রান্ত করা হচ্ছে। ইসলামের নামে তারা চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে। সবাই ঐক্যবদ্ধভাবে এই জাতীয় বেঈমানদের চিহ্নিত করে রাখতে হবে। কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না, ঐক্যবদ্ধভাবে তা মোকাবেলা করা হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের যিনি আছেন মুফতি সৈয়দ রেজাউল করিমের বিরুদ্ধে তিনি কথা বলেছেন ভণ্ড একটি কথা। আপনাদেরই একসঙ্গে আছেন আপনারা, আপনাদের দলের একজন নেতাকে নিয়ে ধরনের বক্তব্য দেওয়া হয়েছে, আপনি এভাবে কিভাবে দেখেন তার বক্তব্য? ওনার এই বক্তব্যের আমরা তীব্র প্রতিবাদ জানাই, কারণ উনি তো একজন জাতীয় লিডার, বিএনপির যুগ্ম মহাসচিব, হ্যাঁ, জয়েন্ট সেক্রেটারি পর্যায়ের মানুষ। তো উনি তো একজন জাতীয় নেতার ব্যাপারে এই ধরনের বন্ড, প্রতারক, বেঈমান মানে কি? যার কোনো ইমান নাই, মুসলমানই না। বেঈমানের রেকর্ড তো যেতে সে মুসলমানই না। তো এই ধরনের শব্দ উনি কীভাবে ব্যবহার করেন? আপনি এখন মনে করেন ইসলামী আন্দোলনের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা, সেটা করা যাবে। সমালোচনা একজন ব্যক্তিকে এইভাবে আঘাত না করে তার কর্মকাণ্ড কোন সময় তথ্যভিত্তিক আপনি সমালোচনা করেন। যেমন নাকি আমাদের শান্ত ভাই না, উনি যে অনেকগুলা করলেন, উনি কিন্তু মানে উভয় দিকেই বলছেন, তাই না? এখন আপনি সমালোচনা করেন না। ইসলামী আন্দোলনের কর্মকাণ্ড, অতীতে কোনো সময় তারা স্বৈরাচারের সাথে মিলাইয়া তারা নির্বাচনে গেছে, কোনো সময় আবার যায় নাই, দুইটাই হয়েছে, যায় নাই। তো এখন এই অপরাধ যদি ওনাদের হয়, এই অপরাধ তো বিএনপিও করছে। বিএনপিও তো 18 নির্বাচনে বিএনপি যায় নাই, নির্বাচনে গেছে, যাওয়ার পরে 6-5টা সিট ওনারা নিয়ে সংসদে, আবার একটা খয়রাতি মহিলা সিটও ওনারা নিয়েছেন, কোনোটাই বাদ দেননি। তো এই কয়টা সিট নিয়ে উনি তো ওনারা সংসদে ছিলেন। তাহলে এইটাও যদি বলি যে নির্বাচনের মধ্যে দেখেন 18 নির্বাচনে দেখা গেছে যে
দুপুরের পরেই বোঝা গেছে যে কোন জায়গায় কি অবস্থা। আমাদের অনেক প্রার্থী ছিল, বেশ ভালো ভোট পাইছিল, তো দুপুরের মধ্যে দেখা গেছে যে সবাই নির্বাচন থেকে সরে আসছে। কিন্তু ওনারা এই নির্বাচনটাকে কেন এই 2-4টা সিট দিয়ে বিএনপির কি ফায়দাটা হয়েছে, এই 5টা সিট নিয়ে এই সংসদে থেকে 5 বছরের জন্য বিএনপির কি ভালোটা হয়েছে। আমি বলি আর কি যে এই জন্য এটা যে কোনো কারণে তাদের দলীয় সিদ্ধান্তে সেটা হয়েছে। এখন এই ভুল ভ্রান্তি ইসলামী আন্দোলনের যদি রাজনৈতিক ভুল হয়ে থাকে, সেই রাজনৈতিক ভুলের কারণে তাদের লিডারকে আপনি যদি বেঈমান বলেন, তাহলে আপনাদেরকে তারা ইমানদার বলবে, ফুলের তোড়া নিয়ে যাবে। এটা তো একটু দুষ্কর আমাদের বাংলাদেশে, তাই না? শহীদুদ্দিন চৌধুরী কেন, যে কেউ বলুক, এখনই আপনারা মাঠের শত্রু তৈরি করে ফেলেন। বিএনপির প্রতি তো মানুষের এখনো অনেক আস্থা ছিল, যে আস্থা আমাদের ভাই আলোচনার মধ্যে বলছেন যে এটা আশা প্রকাশ করছেন যে এখনো সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি সরকার গঠন করবে। আশা তো করা যায়, বিএনপির প্রতি এই ধরনের একটা করা যায়, কারণ অতীতে তারা সরকার গঠন করছে, ভালো ভোট পাইছে, জনগণ তাদেরকে ভালো জানতো। জনগণ ভালো জানতো, একমাত্র বিএনপির জায়গাটা হইল যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সেই জায়গাটাকেই জনগণ অনেক দিন লালন করতেছে। একমাত্র না, বেগম খালেদা জিয়ার প্রতি আপনাদের রেসপেক্ট আছে, সবার আছে, আমি জানি। আমি বলি যে একমাত্র ব্যক্তি জিয়াউর রহমান, তারপরে তার সহধর্মিনী দীর্ঘদিন এই দেশে অনেক আন্দোলন সংগ্রামে উনি মানে আপোষহীন ছিলেন, যার কারণে আমরা সবারটাই বলতে চাই এটা এই কারণে শ্রদ্ধা সম্মানের জায়গায় বিএনপি আছে। কিন্তু বিএনপির বর্তমান নেতারা যেরকম মানে কথাবার্তা বিভিন্ন জায়গায় যারা বলছেন, তারপরে এই 24-এর আন্দোলনে যারা করেছে এই সমস্ত ছেলেদেরকেও পর্যন্ত অনেকে তুচ্ছ-তাচ্ছিল্য করে বক্তব্য দিয়েছে। আরে ভাই, প্রত্যেককে সম্মান করেন, কারণ এই 24-এ তাদের বুকের উপরে বুলেট বিদ্ধ হয়েছে, কিন্তু তারা থেমে থাকে নাই, যার কারণে একটা পরিবর্তন হয়েছে। দীর্ঘদিন আপনারা আন্দোলন করছেন, কিন্তু আন্দোলন সফলতা পায় নাই। তো এই সফলতা যাদের সময়ে হয়েছে তাদেরকে তো একটা গুরুত্ব দিতে হবে, তাদেরকে গুরুত্ব দেন, তাদেরকে সম্মান। এদেরকেও কিন্তু বিএনপির লোকেরা বিভিন্ন তুচ্ছ-তাচ্ছিল্য, ফকিন্নির বাচ্চা, এই সমস্ত শব্দ কিন্তু এগুলা মিডিয়াতে আপনারা দেখছেন। এখন এটা আমরা অবাক হই কোন জায়গায়, যে শহীদুদ্দিন চৌধুরীর মতো একজন রাজনীতিবিদ, যুগ্ম মহাসচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে বিপি ছিলেন নাকি জানি না, এরকম ছাত্রদলের সভাপতি ছিলেন, হ্যাঁ কেন্দ্রীয় সভাপতি ছিলেন। তো উনি তো মনে করেন অনেক অনেক নেতা, উনি তো এটা বলতে পারেন না। একজন রাজনৈতিক লিডারকে আপনি মোকাবেলা করেন, আপনার বক্তব্য দিয়ে মোকাবেলা করেন, কিন্তু এটা উনি করেন নাই। এইগুলা না করা, এটা আপনারা বুঝবেন। জনগণ কিন্তু চরমনার পীরের বুট কম দেখ মানুষে, বুটে কিন্তু অনেক আলেম ওলামারা এই দেশে কিন্তু রাজনীতি করতে পারে না, কিন্তু তারপরেও কিছু আলেম ওলামারা কিন্তু মানুষের অন্তরে কিন্তু বসবাস করে, বুট দেন ওদেরকে। ইসলামিক দলগুলো কি আসলে তার এই বক্তব্যের কোনো প্রতিবাদ বা নিন্দা জানিয়েছে কি? ইসলামী দলগুলা কে কে প্রতিবাদ জানাইছে এই মুহূর্তে আমার জানা নাই, হয়তো প্রতিবাদ অনেকেই দিবে, তো প্রতিবাদ জানানো উচিত আমি মনে করি, কারণ এই ধরনের বক্তব্য তো একটা শিষ্টাচার বহির্ভূত একটা বক্তব্য উনি কেন দেবেন? দায়িত্বশীল জায়গার থেকে দায়িত্ববান কথা তো মানুষে আশা করে। এই কারণে বিএনপি কি পরিমাণ সিট পাবে এটা কিন্তু বিএনপি উনি বলছে যে সরকার গঠন করতে পারবে। আমি তো মনে করি যে বিএনপি যেই পরিমাণ সিট পাবে, আমার একটা আশঙ্কা যে ওনাদের হয়তো অন্যের দ্বারস্থ হইতে পারে, যে বিএনপি যে সিট পাইবো না এরকম আমি মনে করি না, কিন্তু আল্লাহ জানে, আলিমুল গায়েব না, কিন্তু মনে হয় না যে মানুষের হেফাজতের দ্বারস্থ হচ্ছে বিএনপি, আপনাদের দ্বারস্থ হচ্ছে হেফাজতের দ্বারস্থ তো হয়। আরে ভাই, আপনার এই দেশের রাজনীতি ইসলামপন্থীদের দ্বারস্থ হয় এবং নিজেদেরকে ইসলামপন্থী বা দিন এবং শরীয়তের পাবন হিসাবে পরিচালিত আছেন, এটা দেখাইবার জন্য নির্বাচনের আগে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সবাই তো টুপি পরে। ভাই এমনি তো টুপি ওরা পরে না, নির্বাচনের আগে টুপি পরে। আমরা ভালো মনে করি যে একটা সময় তো টুপি পরে, সবাইরে এক পাল্লায় ফেললে এমনি অনেকে পরে, অনেক ধর্মপ্রাণ মানুষ। না ঠিক আছে ভাই, এটা ঠিক আছে, অনেকে ধর্মপ্রাণ মানুষ এমনি পরে না, এটা আবার মিসকোড হইতে পারে আপনার নামে যে আপনি
না ভালো কথা তো, টুপি পরে তাহলে বোঝা গেল যে ওই সময় ওনারা বুঝাইতে চান যে ইসলামপন্থীদের সাথে আমাদের একটা সখ্যতা আছে, আমাদেরকে ওনারা ভালোবাসেন, আমরা ওনাদেরকে ভালোবাসি, ভালোবাসা এটা থাক। তবে এই জন্য আমি যেই কথা ছিলাম যে শহীদুদ্দিন চৌধুরীর এই কথা বলাটা অবশ্যই রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত, এবং ওনার দুঃখ প্রকাশ করা উচিত আমি মনে করি। জি, আজকে এখানেই শেষ করতে হচ্ছে, সময় স্বল্পতার কারণে। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আজ এখানেই শেষ করছি। কাল আবার দেখা হবে ঠিক রাত 12টায়। আপনারা সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর 21-এর সঙ্গে থাকুন।